মঞ্চে আসছেন আবৃত্তির যুবরাজ হাসান মাহাদি। হায়রে আমার মন মাহাতানো দেশ, হায়রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায়রে আমার মন মাতাহানো দেশ। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবাই, রাঙা মেঘ সাতরায় অন্ধকারে আসিতেছে নীড়ে, দেখিবে ধবল বক আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে, আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে। যখন তোর ওই গায়ের ধারে ঘুঘু ডাকা নিঝুম কোন দুপুরে, হংস মিথুন ভেসে বেড়ায় শাপলা ফোটা টলটলে ওই পুকুরে, নয়ন পাখি দিশাহারায় প্রজাপতির পাখায় পাখায়, নয়ন পাখি দিশাহারায় প্রজাপতির পাখায় পাখায়, কাজের কথা মনে ধরে না, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায়রে আমার মন মাতানো দেশ। যখন তোর ওই আকাশ নীলে পাল তুলে যাই সাত সাগরের পসরা, নদীর বুকে হাত ছানি দেয় লক্ষ জেলে মানিক জ্বালাই সারা, হায়রে আমার বুকের মাঝে হাজার তারের বিনা বাজে, হায়রে আমার বুকের মাঝে হাজার তারের বিনা বাজে, অবাক চোখে পলক পড়ে না, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু
পরাণ ভরে না। হায় রে আমার মন মাতানো দেশ, তোমরা যেখানে সাধ চলে যাও, আমি এই বাংলার পাড়ে রয়ে যাব। দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে, দেখিব খয়েরি ডানা শালিখের সন্ধ্যায় হিম হয়ে আসে। ধবল রোমের নিচে তাহার হলুদ ঠ্যাং ঘাসে অন্ধকারে নেচে চলে একবার দুইবার, তারপর হঠাৎ তাহারে বনের হিজল গাছ ডাক দিয়ে নিয়ে যায় হৃদয়ের পাশে। দেখিব মেয়েলি হাত সকরু সাদা শাখা ধূসর বাতাসে শঙ্খের মতো কাঁদে। খই রঙা হাসটিরে নিয়ে যাবে যেন কোন কাহিনীর দেশে, পরম কথার গন্ধ লেগে আছে যেন তার নরম শরীরে। কলমি দামের থেকে সে জন্মেছে, সে যেন এই পুকুরের নীড়ে। নীরবে পা ধুই জলে একবার, তারপর দূরে নিরুদ্দেশে চলে যায় কুয়াশায়। তবু জানি কোনদিন পৃথিবীর ভিড়ে হারাবো না তারে আমি। সে যে আছে আমারই বাংলার তীরে, সে যে আছে আমারই বাংলার তীরে। যখন তোর ওই গায়ের ধারে ঘুঘু ডাকা নিঝুম কোন দুপুরে, হংস মিথুন ভেসে বেড়ায় শাপলা ফোটা টল টলে ওই পুকুরে। নয়ন পাখি দিশা হারায় প্রজাপতির পাখায় পাখায়। নয়ন পাখি দিশা হারায় প্রজাপতির পাখায় পাখায়। কাজের কথা মনে ধরে না, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না। তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ফলা মাটি। রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না। তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। তোরে এত ভালোবাসি তবু নয়ন ভরে না। তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। জীবনানন্দের দুটি কবিতা এবং খুব বিখ্যাত একটি গান হায় রে আমার মন মাতানো মিছিলে পরিবেশন করছিলাম। ভুল ত্রুটি ক্ষমা করবেন। এই ছুটির দিনের প্রভাতে যারা এখানে একত্রিত হয়েছেন তাদের সকলের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। শুক্রবার একটু আয়েসের দিন, একটু ঘুমানোর দিন, একটু ভালো খাবারের দিন, সে সমস্ত কিছু উপেক্ষা করে যারা এসেছেন তাদের সকলের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা। চলছে ২১-এর মাস। ২১-এর পদ বেয়ে আমরা ৬৬, ৬৯, ৭১, ৯০, ২৪ এগুলো পেয়েছি। আমাদের যে কোনো সংকটে বারবারই ২১-এর কাছে ফিরে যায় এবং আমরা সমস্বরে বলি ২১-এর হাতিয়ার গর্জে উঠুক আর একবার। ২১ স্মরণে পৃথিবীর ভাষাভাষীর সংখ্যায় আমরা সপ্তম, আমরা সকলেই জানি। জনসংখ্যার দিক দিয়ে সপ্তম। পৃথিবীর সুমিষ্টতম ভাষার তালিকায় বাংলা শ্রেষ্ঠ, এটা আমরা জানি কিনা জানি না। এত মধু অন্য কোনো ভাষায়
পদ্মবতী কেউ খুঁজে পায়নি, এত মায়া। ইংরেজি কোনো কবিতায় এত মায়া নেই। ফ্রান্স বা মিষ্টি ভাষা বলা হয় রোম, রোম ভাষার কবিতাও এত মজা পাওয়া যায় না, যত মজা, যত আনন্দ, যত আবেগ আমাদের বাংলায়, বাংলা কবিতায়। ভাষা শহীদদের স্মরণে 21-এর কবিতা লিখেছেন আবু হানা মুস্তফা কামাল। আজ আমি কোথাও যাব না, আমি কিছুই করব না আজ। সূর্যের পিয়নে সে দরজায় যত খুশি কড়া নেড়ে যাক, স্নান ঘরে অবিরল ঝরুক শাওয়ার, ভেসে যাক প্রভাত ফেরির গান ক্যাম্পাসের সমস্ত আকাশে। সুগম্ভীর শহীদ মিনারে ছাত্রদের প্রগাঢ় অঞ্জলি থেকে ঝরে পড়ুক অজস্র ফুল। মেয়েদের সুললিত হাতে লেখা হোক নতুন আলপনা। পৃথিবীর সমস্ত বেতার কেন্দ্র থেকে উৎসারিত হোক রবি ঠাকুরের গান। আমি তবু কোথাও যাব না আজ। আমার নিজস্ব জন্মদিনে, আমার 21তম জন্মদিনে শহরের তোরণে তোরণে জ্বলে উঠবে আলো। নিঃসঙ্গ মেঘনার মাঝি নৌকা বেয়ে যাবে। আজ স্বদেশী ফুলের গন্ধে সমস্ত বাংলার বুক ভরে উঠবে গভীর স্বস্তিতে। নিষেধের ত্রস্ত ব্যারিকেড আজ কেউ তুলবে না সঙ্গীতের সহজ জলসায়। আজ আমার নিজস্ব জন্মদিনে মা, তোমার উষ্ণ কোলে আহত অবুঝ মাথা রেখে আমি শুধু শুয়ে থাকব। আমার সোনালি লম্বা চুলে তোমার নিঃশ্বাস ঢেউ খেলে যাবে। আমি আজ কিছুই করব না, শুধু চেয়ে চেয়ে দেখব এক অলৌকিক গর্বে দীপ্ত সম্রাজ্ঞীর মতন তোমাকে। এক অলৌকিক গর্বে দীপ্ত সম্রাজ্ঞীর মতন তোমাকে। এবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে শ্রদ্ধা রেখে একটি গান করার চেষ্টা করছি। আবুল সরকারের কথা অসুর। আকাশের তারাগুলি আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে। ডালে ডালে ফুলগুলি সৌরভে দ্রবছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি আকাশের তারাগুলি আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে। ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আরব দেশে কাবার পাশে
মানবের সেরা মানব এসেছে। আহমেনার কোলে চন্দ্র দোলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে। হুজুর এসেছে, হুজুর এসেছে, হুজুর এসেছে, হুজুর এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। ধন্য 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 আমার নবীকে যে ভালোবেসেছে। ধন্য 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 আমার নবীকে যে ভালোবেসেছে। দুজক হারাম হারাম হারাম, জান্নাতে তার নাম লিখেছে। প্রেম হরষে প্রেম হরষে প্রেম হরষে প্রেম হরষে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। নবীর কদমে লুটিয়ে চুমে, নবীর প্রেমে যে মজেছে। নবীর প্রেমে লুটিয়ে চুমে, নবীর প্রেমে যে মজেছে। দোস্ত খোদার নবীজি আমার, আহাবুল সরকার দেখেছে। এলো হাদিসে এলো হাদিসে এলো হাদিসে এলো হাদিসে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি আকাশের তারাগুলি আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে। ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। কবি মালিক মুস্তাকিমের কবিতা, কবিতাই কাল হবে একদিন। আমি জানি কবিতা একদিন কাল হবে আমার। আমাকে খেয়ে দেবে কবিতা,
আমাকে উন্মাদ বানাবে, আমার ব্যক্তিগত জীবন বলে কিছুই থাকবে না। আমি বারবার খুন হয়ে যাব কবিতারই হাতে। আমাকে চ্যাং দোলা করে শুইয়ে দেবে কবরে, কবিতা আমার মৃত্যুর ভেতর গুজে দেবে কাশফুল। মধ্যরাতে কবিতা আমাকে তুলে নিয়ে যাবে পথের দুধারে ঢেউ, আমাকে ভাসিয়ে নিয়ে যাবে কবিতার কচ্ছপ। আমি প্রাণপণে বাঁচতে চাইব, কবিতা আমাকে বাঁচতে দেবে না। কবিতার কাছে আমি হেরে যাব বারবার, কবিতা আমাকে বেঁচে থাকার লোভ দেখাবে, এমনকি মৃত্যুর লোভও কবিতা দেখাবে। জীবন এবং মৃত্যুর মাঝখান দিয়ে যেতে 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 হয় কবিতা আমাকে পেয়ে বসবে, না হয় মৃত্যু। জানি জানি মরার পরেও কবিতায় কাল হবে আমার, কবিতায় কাল হবে আমার। তিন পাগলে হলো মেলা, নহদে এসে তোরা কেউ যাস নেই পাগলের কাছে, তোরা কেউ যাস নেই পাগলের কাছে। তিন পাগলে হলো মেলা, নহদে এসে ওরে মন, তিন পাগলে হলো মেলা, নহদে এসে তোরা কেউ যাস নেই পাগলের কাছে, তোরা কেউ যাস নেই পাগলের কাছে। করে যাদাই সে অজাতের দৌড়ে গিয়ে, একটা পাগলামি করে যাদাই সে অজাতের দৌড়ে গিয়ে, পড়ি বলে পড়ছে ঢোলে ধুলোর মাঝে, আবার হরি বলে পড়ছে ঢোলে ধুলোর মাঝে। ওরে মন ধুলোর মাঝে, তোরা কেউ যাস নেই পাগলের কাছে, তোরা কেউ যাস নেই পাগলের কাছে। ফুলের মালা তাতে জল তোলা ফেলা করম বসে, একটা নারকোলের মালা তাতে জল তোলা ফেলা করম বসে। পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে, পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে। ওরে মন বুঝবি শেষে, তোরা কেউ যাস নেই পাগলের কাছে, তোরা কেউ যাস নেই পাগলের কাছে।
এমন গলিতে ফকির লালন হয় তোরা সে পাগলের নামটি এমন গলিতে ফকির লালন হয় তোরা সে চৈতন্যতে অদয় পাগল নাম ধরে সে ওরে মন চৈতন্যতে অদয় পাগল নাম ধরে সে ওরে মন নাম ধরে সে তোরা কেউ যাস নেও পাগলের কাছে তোরা কেউ যাস নেও পাগলের কাছে তিন পাগলে হলো মেলা মহাতে এসে ওরে মন তিন পাগলে হলো মেলা নদে এসে হলো মেলা নদে এসে তোরা কেউ যাস নেও পাগলের কাছে তোরা কেউ যাস নেও পাগলের কাছে তোরা কেউ যাস নেও পাগলের কাছে তোরা কেউ যাস নেও পাগলের কাছে। ধন্যবাদ নিবেদন করছিলাম বাউল কুলের শিরোমণি মানব দর্শনের যিনি প্রবক্তা মানুষের ভজন মানব ধর্ম সবার ঊর্ধ্বে সেই সাইজির বাণী ভুল ত্রুটি ক্ষমা করবেন। এবারে স্মৃতির সিন্ধুক একটা আবৃত্তি কবি ডক্টর মোহাম্মদ আলমগীর আলম। বানভাসী মানুষ খড়কুটোকে আঁকড়ে বাঁচে তেমনি স্মৃতি আঁকড়ে বাঁচিয়ে রাখি মনটাকে বৃষ্টি কান্না বানে ভাসিয়ে দিই মনে জমা দুঃখ শুকিয়ে খাওয়া স্মৃতির বাগানকে ভেজায় দীর্ঘশ্বাস ভাটায় ভেসে গেছে অগণিত স্বপ্ন সুখ কালের জোয়ারের ঢেউ দিয়ে সাজাই সংসার স্বপ্নগুলোকে মনের আলমারিতে যত্নে সাজাই মনের ঘরে স্বপ্ন যাত্রায় সময়কেও সাথী করি সময়ের আয়নায় দেখি আমার অচেনা অবয়ব কি অদ্ভুত পরিবর্তনে সেজেছে ভেতরের আমি নিজেকে চেনার জন্য স্মৃতির সিন্ধুক খুলে দেই স্মৃতির মমিতে স্বপ্ন এখনো প্রাপ্তির উঠোন খোঁজে এখনো প্রাপ্তির উঠোন খোঁজে। ঘুমটা হাওয়া তাহাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মহরে ঘুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মহরে ও কি রে ওই মহতন মোর গাড়ির চাকা পন্থে 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 ঘোরে রে ও কি গাড়ি আলমুই চহলং রাজ পন্থে ও কি গাড়ি আলমুই চহলং রাজ পন্থে। ইয়াহানে উঠিয়া রে গোরু গাড়িতে দিয়া জুহুড়ি ইয়ানে উঠিয়া রে গোরু গাড়িতে দিয়া জুহুড়ি ও কি রে সোনা বালার সোনার বাদে চাঁদের দেশে পুরি রে ও কি গাড়ি আলমুই চহ
এই গাড়িতে চাকা ঘুরে আরো মধ্যে কহরে গাড়িতে চাকা ঘুরে আরো মধ্যে কহরে রাও ও কি ওরে ওই মতন কান্দিয়া ওঠে আমার শহর রে ও কি গাড়ি আলমুই চলম রাজপন্থে ও কি গাড়ি আলমুই চলম রাজপন্থে বিদেশে বেহরাং রে মোর সোনার সোনা হওয়া রে এই দেশ বিদেশে বেড়াং রে মোর সোনার সোনা হওয়া রে ওহো ওরে সেও সোনা মোর ভারত বসি কান্দে বসি কান্দে রে ও কি গাড়ি আলমুই চলং রাজপন্থে ও কি গাড়ি আলমুই চলং রাজপন্থে এই চা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মহরে বাউকুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মহরে ও কি ওরে ওই মহতন মোর গাড়ির চাকা পন্থে পন্থে ঘোরে রে ও কি গাড়ি আলমুই চলং রাজপন্থে 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 ধন্যবাদ। রংপুরের আঞ্চলিক গান ভাওয়াইয়া। আমার বাড়ি রংপুর না, ঝিনাইদহ, তবুও ভালো লাগে। রংপুর, সিলেট, নেত্রকোনা আমাদের লোক সংস্কৃতির আধার। কুষ্টিয়ার লালন সাহেজি তো সবার, সারা বিশ্বের। আর আমাদের আঞ্চলিক যে মহাগুণীগুলো রয়েছে তারা অনন্য, অসাধারণ। এবং অঞ্চল ভেদে যে সংস্কৃতি চর্চা, ময়মনসিংহের গীতিকা আর রংপুরের ভাওয়াইয়া, দেশের বিভিন্ন জায়গার ভাটিয়ালি, এগুলো আমাদের মাটির গন্ধ পাই, আমরা নিজেদের খুঁজে পাই। আবারও আবৃত্তি, মননশীল, কবি সাইফুল্লাহ আল মামুন। মননশীলা। আমার বহু কাব্য ছিল, ছিল মোম প্রদীপে আলো। কাব্যেরা সব উড়ে গেল ঊর্ধ্ব আকাশে, নিভে গেল প্রদীপ দমকা বাতাসে। কষ্টগুলো মুক্ত হলো দীর্ঘ দীর্ঘ নিঃশ্বাসে। মানবী মানবী, আমি তোমার দেহ কাব্যের নির্জন কবি। আমি কেবল আঁকতে পারি তোমার আঙিনার শব্দ ছবি। আবেগ সিক্ত সেদিন দু চোখে ছিল বৃষ্টি বেলা। প্রহর পুরে সূর্যর আগে জেগেছিল তপ্ত ভূমির দুটি মননশীলা। প্রহর পুরে সূর্যর আগে জেগেছিল তপ্ত ভূমির দুটি মননশীলা। সিরিয়াস কবিতা অনেক হয়েছে, এবার একটু অন্য ঘরানায় যাওয়া যাক। কবিতার শিরোনাম মদ খাওয়ার সময় আমি কোনো রিস্ক নেই না। কবি তারাপদ রায়। অফিস থেকে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে দেখি গিন্নি রান্না করছে। রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছে। আমি চুপি চুপি
ঘরে ঢুকে পড়লাম। কালো রঙের আলমারি থেকে বোতল বার করলাম। নেতাজি ফটো ফ্রেম থেকে আমাকে দেখছেন, কিন্তু এখন পর্যন্ত কেউ কিচ্ছু টের পায়নি। কারণ আমি কোনো রিস্ক নেই না। সিঙ্কের উপরের তাক থেকে গ্লাসটা বার করলাম আর টক করে এক পেক গিলে ফেললাম। গ্লাস ধুয়ে ফের তা তাকের উপর রেখে দিলাম। নেতাজি মুচকে হাসলেন। রান্নাঘরে উকি দিলাম। গিন্নি দেখে আলু কাটছে। কেউ কিচ্ছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নেই না। গিন্নিকে জিজ্ঞেস করলাম, সমীরের মেয়ের বিয়ের কিছু হলো? গিন্নি, না, মেয়েটা ভাগ্যটাই খারাপ, এখনো পাত্র দেখছে। আমি আবার ঘরে গেলাম। আলমারি খুলতে গিয়ে এবার একটু শব্দ হলো, তেমন কিছু নয় অবশ্য। বোতল বের করার সময় অবশ্য কোনো আওয়াজ করিনি। সিঙ্কের উপরের তাক থেকে গ্লাসটা নিয়ে চট করে দুপে মেরে দিলাম। বোতল ধুয়ে সাবধানে সিঙ্কের মধ্যে রেখে দিলাম আর গ্লাসটা আলমারিতে। এখন পর্যন্ত কেউ কিচ্ছু আজ করতে পারে, কারণ আমি কোনো রিস্ক নেই। বাইরে এসে গিন্নিকে, যাই হোক, সমীরের মেয়ের বয়সী বা কি? গিন্নি, কি বলছো? 30 বছর বয়স হলো, দেখতে আরো বুড়োটা লাগে। আমি ভুলে গেছিলাম, মেয়েটির বয়স 30। তা ঠিক। সুযোগ বুঝে আমি ফের আলমারি থেকে আলু বের করলাম। আলমারিটা আবার জায়গা বদল করে ফেললো কি করে রে বাবা? তাক থেকে বোতল বার করে সিঙ্কের সঙ্গে মিশিয়ে চট করে আরো এক পেক পেটে জ্বালান করলাম। নেতাজি দেখে জোরে জোরে হাসছে। তাক আলুতে রেখে নেতাজির ছবি খুব ভালো করে ধুয়ে আলমারিতে রেখে দিলাম। কি করছে দেখি, ও গ্যাসের উপর সিং চড়াচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কেউ কিচ্ছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নেই না। আমি গিন্নিকে, তুই সমীরকে বুড়ো বললে? গিন্নি, এই বক বক করো না তো, বাইরে গিয়ে চুপ করে বসো, তুমি এখন কিছু বলবে না, ব্যাস। আমি আলু থেকে বের বোতল বের করে মজা আছে আলমারিতে আরো এক পেক গিললাম। সিংটা ধুয়ে ওটাকে তাকের উপর রেখে দিলাম। ফটো ফ্রেম থেকে গিন্নি এখনো এসে চলেছে। নেতাজি রান্না করছে, কিন্তু এখনো কেউ কিচ্ছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নেই না। গিন্নিকে হাসতে হাসতে বললাম, তাহলে সময়ের পাত্রী দেখছে? গিন্নি, এই শোনো, তুমি মুখে জলের ঝাপটা দিয়ে কোথাও চুপটি করে বসো, ব্যাস। আমি রান্নাঘরে গিয়ে চুপচাপ তাকের উপরে বসলাম, কিন্তু এখন অবধি সময়ের কিচ্ছু টের পায়নি, কারণ নেতাজি কোনো রিস্ক নেন না। জমির এখনো রান্না করছে, আর আমি ফটো ফ্রেম থেকে গিন্নিকে দেখে এখনো হেসে চলেছি, কারণ আমি কখনো কোনো ইয়ে নেই না, কি যেন নেই না, ও হ্যাঁ, আলু নেই না। এবারে নেওয়াজ দেওয়ানের কথাই সংগৃহীত সুরে। কি গান আমি গাইব রে ভাই, এই এত বড় আসরে
যারে নিয়ে লেখা এই গান সে যেন কার বাসরে, সে যেন কার বাসরে। কি গান আমি গাইব রে ভাই এত বড় আসরে, যারে নিয়ে লেখা এই গান সে যেন কার বাসরে, সে যেন কার বাসরে। কি গান আমি গাইব রে ভাই এত বড় আসরে, যারে নিয়ে লেখা এই গান সে যেন কার বাসরে, সে যেন কার বাসরে। এত হাসি এত গান কত ভালোবাসা দিয়া, কোন দোষেতে প্রাণ বন্ধু গেলায় আমায় ছাড়িয়া। এত হাসি এত গান কত ভালোবাসা দিয়া, কোন দোষেতে প্রাণ বন্ধু গেলায় আমায় ছাড়িয়া। যাবার বেলায় বলে গেলে, যাবার বেলায় বলে গেলে আজ যাবে কাল আসবে চলে, আর ফিরে এলে না রে। যারে নিয়ে লেখা এই গান সে যেন কার বাসরে, সে যেন কার বাসরে। সুন্দর ভেবে হাতে নিলাম ভাবছি তো হাতের কালি, তুলিয়া চাহিয়া দেখি সেটা এক বিষের ডালি। সুন্দর ভেবে হাতে নিলাম ভাবছি তো হাতের কালি, তুলিয়া চাহিয়া দেখি সেটা এক বিষের ডালি। সেই বিষের কারণে কত, সেই বিষের কারণে কত প্রাণ পাখি গেছে উড়ে। যারে নিয়ে লেখা এই গান সে যেন কার বাসরে, সে যেন কার বাসরে। তোমার প্রেম ব্যর্থ হইয়া মনে নাই গো আনন্দ, পূর্বের স্মৃতি মনে হলে জীবনে জাগে ছন্দ। তোমার প্রেম ব্যর্থ হইয়া মনে নাই গো আনন্দ, পূর্বের স্মৃতি মনে হলে জীবনে জাগে ছন্দ। সেই ছন্দেও কয় না আজ দেওয়ান, ছন্দেও কয় না আজ দেওয়ান, সুখ পাখি গেছে উড়ে। যারে নিয়ে লেখা এই গান সে যেন কার বাসরে, সে যেন কার বাসরে। কি গান আমি গাইব রে ভাই এত বড় আসরে, যারে নিয়ে লেখা এই গান সে যেন কার বাসরে, সে যেন কার বাসরে। যারে নিয়ে লেখা এই গান সে যেন কার বাসরে, সে যেন কার বাসরে। যারে নিয়ে লেখা এই গান সে যেন কার বাসরে, সে যেন কার বাসরে।
এবারে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় ভাজন শাহিনা খাতুনের ছোট ছোট দুটো কবিতা একসাথে পড়ছি। একটু হচ্ছে জ্যৈষ্ঠ পূর্ণিমা, আর একটু হচ্ছে মনটা শুধু হারিয়ে গেছে। এবারের জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে খুব সন্তর্পণে একখানা প্রেমপত্র লিখে ভাসিয়ে দিয়েছি প্রশান্তের কিনারায়। যে চন্দ্রদোষে তুমি চলে গেলে, আর এলে না একবারও ভুল করে। আজকের জ্যোৎস্না স্নান সে দোষ ঘুচিয়ে নিয়ে যাবে মোরে অন্য কোনো বিমল ঘরে, অন্য কোনো বিমল ঘরে। মনটা খুঁজছিলাম, মনটা খুঁজছিলাম। নেই দিয়ে শুরু করা যাক। ধরে নাও আমাদের মন নেই, শুয়ে আছি হাসপাতালের বিছানায় অচেতন অবস্থায়। মনটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ডাক্তারগণ নানা রকম চেষ্টা করে একসময় হতাশ হয়ে বললেন রোগী মারা যায়নি, তবে তার মন হারিয়ে গেছে। অন্তঃকরণ যার নাম। বিষয়টা হলো রোগীর ভেতরে ভেতরে কেউ আর কাজ করছে না। রক্তচাপ, গ্লুকোজ আরো যা যা আছে সবই ঠিকঠাক আছে, কিন্তু মনটা শুধু হারিয়ে গেছে। মনটা শুধু হারিয়ে গেছে। মনটা শুধু হারিয়ে গেছে। মন হারালে খুব মুশকিল। মন হারিয়েও জীবন্ত অনেক মানুষ একেবারে মৃত হয়ে বসবাস করে। দেহে দেখা যায়, আসলে মানুষটা মরে যায়। শুধু বয়ে বেড়াই দিন জীবন। এমনটি না হোক, জীবন উৎসবের হোক, উদযাপনের হোক, প্রতিটি মুহূর্তে নিজের সাথে নিজের বোঝাপড়া সঠিকভাবে হোক। এবার আবারও গান কবিতার ফিউশন। সুকুমার বাউলের বিখ্যাত একটি গান, বলবো না গো আর কোনোদিন। এটির সাথে শাহিন রেজা রাসেলের যতটা পুড়িয়েছি তোমায়, যতটা উড়িয়েছি ছাই, এবং নির্মলেন্দু গুণে যাত্রাভঙ্গ, এই দুটি কবিতার মিশেলে গান কবিতার ফিউশন। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো। বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে। আমার প্রস্থানে যদি তুমি সুখী হও প্রিয়তমা, আমি চলে যাব, তবে চলে যাব বিষণ্ণ সন্ধ্যায় দিগন্তে মিশে যাওয়ার পথ ধরে।
চলে যাব ঢেউয়ে মিশে যেখানে সমুদ্র হারিয়েছে অসীমে। চলে যাব প্রজ্বলিত ফানুস হয়ে গহীন নীলিমায়, মিশে গিয়ে দমকা হাওয়ায় হঠাৎ মিলিয়ে যাব দোলন চাপার সুবাস হয়ে। মিলিয়ে যাব শিশিরের মতো রোদ গাঢ় হবার একটু আগে। শূন্য হয়ে মিশে রব হাহাকার করা গভীর শূন্যতায়, মাটির গভীরে মরা বীজ সমুদ চাপা পড়ে রব। কথা দিচ্ছি ফিরব না আর, নতুন কোনো গাছ হয়ে, কোনো এক শীতে কুয়াশার চাদর হয়ে, কোনো এক বসন্তে কচি পাতা হয়ে। ফিরব না, ফিরব না কোনো অজুহাতে আর। সঙ্গে করে চলে যাব বিপুল আধার, যতটা পুড়িয়েছি তোমায়, যতটা উড়িয়েছি ছাই। তার জন্য প্রিয়তমা ক্ষমা করো আমায়, ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। ভালোবাসাতে যদি হয় অপরাধ, তাই নিয়ে গো কেন প্রতিবাদ। ভালোবাসাতে যদি হয় অপরাধ, তাই নিয়ে গো কেন প্রতিবাদ, কেন প্রতিবাদ, কেন প্রতিবাদ। বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই। দুইকে আমি এক করি না, এককে করি দুই। হেমের মাঝে শুই না যবে, প্রেমের মাঝে শুই। তুই কেমন করে যাবি, পা বাড়ালে পায়ের ছায়া আমাকে তুই পাবি। তবুও তুই বলিস যদি যাই, দেখবি তোর সম্মুখে পথ নাই। আমি তখন একটু ছোব, হাত বাড়িয়ে জড়াবো তোর বিদায় দুটি পায়ে। তুই উঠবি আমার নায়ে, আমার বৈতরণী নাই। নায়ের মাঝে বসবো বটে, না এর মাঝে শোব। হাত দিয়ে তো ছোব না মুখ, দুঃখ দিয়ে ছোব। তুই কেমন করে যাবি, কেমন করে যাবি, কেমন করে। ভালোবাসাতে যে পেয়েছি আঘাত, সেই অনল গো দেহে জলে বারো মাস। ভালোবাসাতে যে পেয়েছি আঘাত, সেই অনল গো দেহে জলে বারো মাস। বাউলের অন্তরে, বাউলের অন্তরে বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে। বলেছিলে গো ভালোবাসি গো,
আজ কেন গো এমন হলো, বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো। বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে, ভালোবাসো তুমি মোরে, ভালোবাসো তুমি মোরে। আবারও গান কবিতার ফিউশন, কলিজাতে দাগ লেগেছে। এই গানের সাথে মালিক মুস্তাকিমের একটি কবিতা এবং হেলাল হাফিজের প্রস্তাব। ভালোবাসার ময়না পাখি এখন জানি কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো কলিজাতে দাগ লেগেছে, হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি ভালোবাসার ময়না পাখি এখন জানি একটা মানুষ বুকের কাছে নত, একটা মানুষ কতটা অক্ষত, একটা মানুষ নিজের কাছেই দূরে, একটা মানুষ পড়বেই রোদ্দুরে, একটা মানুষ ডানা ভাঙা উড়াল, একটা মানুষ শ্বেত পাথরের মুড়াল, একটা মানুষ নিজের দিকেই হাঁটে, একটা মানুষ কিসের জাবর কাটে, একটা মানুষ স্রোতে ভাসা পানা, একটা মানুষ ভর দুপুরেও কানা, একটা মানুষ ফুরিয়ে আসা আলো, একটা মানুষ কতটা থাকে ভালো, একটা মানুষ কতটা থাকে ভালো। শিকল কাটা পাখির মতো উড়িয়া সে গেল, সেদিন হতে আমার জীবন শুধু এলো মেলো, শিকল কাটা পাখির মতো উড়িয়া সে গেল, সেদিন হতে আমার জীবন শুধু এলো মেলো,
জাতের কুলে দাগ লাগাইলো, জাতের কুলে গো জাতের কুলে দাগ লাগাইলো, কান্না হলো সারা ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। এখন তুমি কোথায় আছো, কেমন আছো, পত্র দিও। এক বিকেলে মেলায় কেনা খাম খেয়ালি তাল পাখাটা খুব নিশীথে তোমার হাতে কেমন আছে, পত্র দিও। ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিও। কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে, কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বানে, পত্র দিও, পত্র দিও। আর না হলে যত্ন করে ভুলেই যেও, আপত্তি নেই। গিয়ে থাকলে আমার গেছে, কার কি তাতে। আমি না হয় ভালোবেসেই ভুল করেছি, ভুল করেছি নষ্ট ফুলের পরাগ মেখে, পাঁচ দুপুরের নির্জনতা খুন করেছি, কি আসে যায়। এক জীবনে কতটা আর নষ্ট হবে, এক মানবী কতটাই বা কষ্ট দেবে, এক মানবী কতটাই বা কষ্ট দেবে। যার জন্যে ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে। যার জন্যে ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে। প্রাণটাই আমার ছটফট করে, প্রাণটাই আমার গো প্রাণটাই আমার ছটফট করে, বুকে হাহাকার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। যার জন্যে সব হারাইলাম সে রাখলো না মনে, তার জন্যে এত ব্যথা সইলাম এই জনমে।
ভালোবাসার ময়না পাখি এখন জানি জীবন দেওয়ানের কথাও সুরে গাইছিলাম। এবারে আরেকটু রম্য কবিতা। ফুলকপি। ফুলকপি আমাদের সকলের প্রিয় খাবার, প্রিয় সবজি, এবং নানান উপায়ে খাই, এবং আজকে আরও নতুন কিছু উপায় আমরা শিখে ফেলব। আসিফ ইন্তাজের ফুলকপি। মানুষের মাথায় ভূত চাপে, আমার মাথায় চেপেছিল ফুলকপি। কোন দুঃখে আমি সেদিন ফুলকপি নিয়ে একটি ছড়া লিখেছিলাম। শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয়, সময় পেলে রান্না করে ভাজা ফুলকপি দিও। শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয়, সময় পেলে রান্না করে ভাজা ফুলকপি দিও। ফেসবুকে এই ছড়া পোস্ট করবার পর আমার জীবন এবং যৌবন ভাজা ভাজা তিলের খাজা হয়ে গেছে। মিতু, হ্যাঁ আমার স্ত্রী, আমাকে বলল, এই কবিতা তুমি কার উদ্দেশ্যে লিখেছ? আমি সরল গলায় বললাম, কার উদ্দেশ্যে মানে? এরপর মিতু একদমে অনেকগুলো প্রশ্ন করলো। সব মিলিয়ে প্রায় 100-5 প্রশ্ন হবে। সবকটা প্রশ্ন আমার একদম মনে নেই, অল্প কয়েকটা মনে আছে। যেমন প্রথম লাইনে একটা শব্দ আছে প্রিয়। কে তোমার প্রিয়? কে তোমাকে ফুল দেয়? কেন দেয়? কিভাবে দেয়? কোথায় দেয়? দিনে কয়বার দেয়? কি কি ফুল দেয়? আর কি কি দেয়? কি কি দিতে বাকি রাখছে? তাজা ফুল না প্লাস্টিকের ফুল? কার কাছে তুমি এই শীতে ফুলের বদলে ফুলকপি চাইছো? হ্যাঁ, এত কিছু থাকতে ফুলকপি কেন চাইতে গেলে? কাঁচা ফুলকপি না চেয়ে রান্না করা ফুলকপি কেন চাইলে? অন্য কোনো মেয়ে কেন তোমার জন্য ফুলকপি রাঁধবে? ঘরের রান্না মুখের রচে না। ফুলকপি মানে কি সবজি ফুলকপি? না এর গোপন কোনো অর্থ আছে? সারা জীবন ফুলকপি খেয়েও শখ মেটেনি, আর কত ফুলকপি চাও তুমি? কবে তোমার পেট ভরবে? বুড়ো হচ্ছে আর খিদে পাচ্ছে, পাইছো কি তুমি? তুমি হ্যাঁ, তোমাকে কি আমি খেতে দেই না? রাস্তাঘাটে ফুলকপি চেয়ে বেড়াও। আজ ফেসবুকে চাইছো, কালকে থালা নিয়ে রাস্তায় বসবে, পরশু কি পত্রিকায় বিজ্ঞাপন দেবে। আমার কাছে চাইলে কি আমি ফুলকপি দিতাম না? সবশেষ প্রশ্নটা বড়ই নির্মম। তোমার এত লোভ কেন? আমি কোনো প্রশ্নের উত্তর গুছিয়ে দিতে পারিনি। ফলে আমার জীবন হয়ে গেছে ফুলকপিময়। সকালে রুটির সাথে ফুলকপি ভাজা, দুপুরে রান্না করে ফুলকপি, রাত্রে ফুলকপি দিয়ে মাছ, বেলায় বেলায় ফুলকপি 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 আর ফুলকপি, মাঝখানে ফুলকপি স্যুপ পর্যন্ত খেতে হয়েছে। গত 1 সপ্তাহে আমি যে পরিমাণ ফুলকপি খেয়েছি, মাটি ও মানুষের উপস্থাপক শাইখ সিরাজ সাহেব তার গোটা জীবনে এত ফুলকপি চোখেও দেখেনি। এই গতকাল সন্ধ্যায় মিতুকে বললাম, মিতু আদা দিয়ে একটু লাল চা করে দাও, সর্দি লেগেছে। মিতু পাথর মুখ করে চা বানাতে গেলেন। আমি ভয়ে ভয়ে রইলাম, চায়ে আদার বদলে ফুলকপি দিয়ে ফেলে কিনা কে জানে। আল্লাহর অশেষ রহমতে খানিক বাদে মিতু আদা দিয়ে চা আনলো। গলাটা একটু কোমল করে বলল, খালি পেটে চা খাবে না, ফুলকপির বড়া ভেজেছি, ওটা খেয়ে তারপর। ও আর একটা প্রশ্ন এখন মনে পড়ছে, এখন কি আছে ফুলকপিতে যা আমার মাঝে নেই? আর একটা প্রশ্ন এখন মনে পড়ছে, সত্যি করে বলো তো, আমাকে না জানিয়ে তুমি এখন পর্যন্ত কতগুলো ফুলকপি খেয়েছো? লুকিয়ে লুকিয়ে, গোপনে গোপনে। ফুলকপি সস্তা আছে তো যাই হোক, কবিতা কারো জীবনে এরকম বিড়ম্বনা না হোক, এটাই আমাদের
চাওয়া বা প্রত্যাশা। আজকের আসরের শেষ গান তাজুল দেওয়ানের একটি বিচ্ছেদ গান, ভুলে যাব আমিও ভেবেছি। তুমি তো আমার গিয়েছ ভুলে, ওগো বন্ধু ভুলে যাব আমিও ভেবেছি। তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, কত যে চোখের জলে ভেসেছি। ভুলে যাব আমিও ভেবেছি, ও ভুলে যাব আমিও ভেবেছি। সবাই তো সব কিছু করিতে পারে না, হৃদয়হীনা কোনো দিনও ভালোবাসতে জানে না। সবাই তো সব কিছু করিতে পারে না, হৃদয়হীনা কোনো দিনও ভালোবাসতে জানে না। জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি, জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি, নিজেকে নিজেই মেরে ফেলেছি। ভুলে যাব আমিও ভেবেছি, ও ভুলে যাব আমিও ভেবেছি। তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু একটাই তুমি আমায় চিনতে পারো না। তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু একটাই তুমি আমায় চিনতে পারো না। তুমি যদি সুখ পাও যত খুশি ব্যথা দাও, তুমি যদি সুখ পাও যত খুশি ব্যথা দাও, দুঃখকে সাথী করে নিয়েছি। ভুলে যাব আমিও ভেবেছি, ও ভুলে যাব আমিও ভেবেছি।
কালির লেখা মুছতে গেলে ছেড়ে শুধুই খাতা, ভালোবাসা ভুলতে গেলে হৃদয় লাগে ব্যথা। কালির লেখা মুছতে গেলে ছেড়ে শুধুই খাতা, ভালোবাসা ভুলতে গেলে হৃদয় লাগে ব্যথা। বলে তাজুল দেওয়ান তোমায় নিয়ে এই গান, বলে তাজুল দেওয়ান তোমায় নিয়ে এই গান। স্মৃতিগুলো নিয়ে কত কেঁদেছি, ভুলে যাব আমিও ভেবেছি। ও ভুলে যাব আমিও ভেবেছি। তুমি তো আমায় গিয়েছো ভুলে, ও বন্ধু ভুলে যাব আমিও ভেবেছি। ও ভুলে যাব আমিও ভেবেছি। ও ভুলে যাব আমিও ভেবেছি। ও ভুলে যাব আমিও ভেবেছি। আজকের আসলে শেষ পরিবেশনা কাল্লু সুবোধ সরকারের। আর আজকে আমাদের সাথে আমার খুব সৌভাগ্য, খুবই সৌভাগ্য যে দেশের অত্যন্ত মেধাবী যন্ত্রশিল্পীরা আমাদের সাথে আমাকে সহযোগিতা করেছেন, আমার মতো অজ্ঞ মূর্খকে। আমার এপাশে শিমুল, অত্যন্ত মেধাবী যন্ত্রশিল্পী রয়েছেন। রানাকে আমরা সকলে চিনি, শিমুলকেও চিনি, অত্যন্ত গুণী। আমার ওস্তাদ মিজানুর রহমান ভুট্টো দোতারায় রয়েছেন। আর এপাশে রয়েছেন সুমন, অত্যন্ত মেধাবী মানুষ। আর রুবেল পারকাশনে রয়েছেন। আমরা এই যন্ত্রশিল্পীদের জন্য একটা হাততালি। ওদের জন্যই আমার যতটুকু পাওয়া, ওদের সহযোগিতাই হয়েছে। আর যতটুকু ভুল ত্রুটি তা একান্তই আমার। আরও সৌভাগ্যের আমার ওস্তাদের ওস্তাদ, এবং এখানে যারা আছে সকলেরই ওস্তাদ মুকাদ্দেস গুরুদি আমাদের সামনে বসে আছে। এটি ভালো লাগা। শাহিনা পা এসছে শুরু থেকেই, একজন সাধক মানুষ, অনেক গুণী মানুষ এখানে রয়েছেন। সকলের প্রতি কৃতজ্ঞতা রেখে আমার শেষ নিবেদন সুবোধ সরকারের কাল্লু। নামাজ পড়া শেষ, আকাশে আধখানা নিয়তির মতো চাঁদ। একটা সাদা অ্যাম্বাসেডার এসে দাঁড়ালো কাল্লু ঝুপড়িতে। জয় শ্রীরাম। কাল্লু বলল, জয় শ্রীরাম। ওরা তিনজন ছিল। কালো মন দিয়ে শোন, কাল ভোরবেলা তোর অ্যাকশন এই নে, এটা রাখ তোর কাছে। বলেই একটা মোবাইল ধরিয়ে দিল। এ তল্লাটে লোকে ডাকে কাঁটা কাল্লু। 5 বছর আগে ওয়াগন ভাঙতে গিয়ে ডান হাতটা কাটা পড়েছিল কাল্লুর। সেই কাটা হাত মাটি থেকে তুলে নিয়ে দৌড়েছিল। জয় শ্রীরাম, হাতে ত্রিশূল, খাকে হাফ প্যান্ট, কোমরে গেরুয়া, মাথায় গেরুয়া। ভোর 4টি মোবাইল বাজলো। উঠে পড় কালো, সূর্য ওঠার আগে তোকে উঠতে হবে। তোর ছেলেদের ডাকতে হবে, মুরগি ডাকার আগে তোকে বলতে হবে জয় শ্রীরাম। শোন 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 শোন, ভুলে যাস না। 5 বছর আগে তোর হাত কেটে নিয়েছিল যে জিআরপি, তার নাম ইকবাল। 1 ঘন্টার মধ্যে স্পটে গেলে তুই সব পেয়ে যাবি, কেরোসিন, পেট্রোল, লোহার রড। আর একটু দূরে দাঁড়িয়ে থাকবে পুলিশ, আর একটু দূরে দাঁড়িয়ে থাকবে পার্টির ছেলেরা, তার থেকে আরেকটু দূরে জেব, রেড লাইট, অ্যাম্বাসেডার। এসব দাঁড়িয়ে থাকার মানে তোকে বুঝতে হবে না। আরে তুই এগিয়ে যা, তুই তো কোনো খারাপ কাজ করছিস না, তুই করছিস দাঙ্গা। আরে যা যা যা। তোর একটা হাত কেটে নিয়েছিল যারা, তাদের 100টা হাত কেটে লড়িতে তুলে দে, ঘর পুড়িয়ে দেয়, আগুন জ্বালিয়ে দেয়। তুই তো কোনো খারাপ কাজ করছিস না, তুই করছিস দাঙ্গা। আবার বল জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এরপর কাল্লু ছিল না। এরপর কাল্লু আর মানুষ ছিল না।
কাল্লু পেট্রোল হয়ে গড়িয়ে গেল, কাল্লু লোহার রড হয়ে ঘুরে বেড়ালো। 1 ঘন্টার মধ্যে গোটা একটা পাড়াকে নরক বানিয়ে নরকের বাইরে বেরিয়ে এলো কাল্লু। কাল্লু দলের ছেলেরা তখন গলায় ঢালছে বোতল। একটা বোতল এগিয়ে দিল কাল্লুর দিকে। কাল্লু বলল, এই এই তোরা তো জানিস একশনের সময় আমি এসব কিছু শুই না। শিমুল গাছে নিচে এসে দাঁড়ালো কাল্লু। কে রে? কে কাছে? এক ঝটকায় ফুঁড়ে ফেললো চুরি পড়া হাতটাকে। একটা 12-13 বছরের মেয়ে, নতুন চুড়ি, নতুন ঘাগরা, চোখে চশমা, হাতে একটা হ্যারি পটারের বই। কি সুন্দর দেখতে মেয়েটাকে, একটা গোটা মেয়ে। কাল্লু চিৎকার করে উঠলো, এই তুই ওখানে কেন? এখানে কি করছিস তুই? কে? মেয়েটা বলল, আমি রুকসানা। তুই কে? আমি ক্লাস 7-এ পড়ি। তুই কে? আমার মা বাবা এই আগুনের মধ্যে দাঁড়িয়ে আছে, ওদেরকে একটু নিয়ে এসো না। রে শালা, আমি মারতে পারি, বাঁচাতে পারি না। ততক্ষণে কাল্লুর দলের ছেলেরা এসে দাঁড়িয়েছে কাল্লুর পাশে। একবার কি সুন্দর দেখতে মেয়েটাকে। কাল্লু তাকালো তার দলের দিকে। প্রত্যেকটা মুখ মদ, প্রত্যেকটা মুখ খুন। সবচেয়ে মদ খেয়েছে যে মুখটা, সে বলল, একবার 50-50, তুমি একবার আমি একবার, তুমি একবার আমি একবার। চলো চলো, আজ একটাও রেপ করিনি, এবার করতে দাও। কাল্লু সপাটে চড় মারলো ছেলেটার গালে। বাহাতের চড়ে ছেলেটা গড়িয়ে পড়ল মাটিতে। কাল্লু আপাদমস্তক দেখলো মেয়েটাকে। চোখে চশমা, নতুন চুড়ি, নতুন ঘাগরা, হাতে 1 মিনিট আগেও ছিল একটা হ্যারি পটার। ওর নিজের মেয়েটা বেঁচে থাকলে সেও ক্লাস 7-এ পড়তো, এমন চুড়ি থাকতো, বই থাকতো। কাল্লু চিৎকার করে উঠল, তুই এখনো বেঁচে আছিস কেন? তুই মরে যাসনি কেন মা? পেছনে জ্বলছে ঘর বাড়ি, সামনের রাস্তায় 3টে মারুতি ভ্যান। শিমুল গাছের নিচে নতুন ঘাগরা পরা এক কিশোরী। কাল্লু কোলে তুলে নিল মেয়েটাকে। মেয়েটা 2 হাত দিয়ে মারছে কাল্লুকে। মা কোথায়, মা কোথায়, মা কোথায়, আমার বাবা কোথায়? কাল্লু বলছে, চুপ কর চুপ কর চুপ কর প্রমোদ। কাল্লু দলের ছেলেরা হচ্ছেটা কি ওরা কিছুই বুঝতে পারে না। ওরা 6 জন ঘিরে ধরে কাল্লুকে, কাল্লু মাঝখানে। এই মার 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 মার, ওকে মার। কিন্তু কাল্লু ওদের সবাইকে মেরে মাটিতে ফেলে দেয়। তারপর মেয়েটাকে নিয়ে দৌড়ায়। পেছন থেকে কাল্লুর দলের ছেলেরা বলে, এই গরু তুমি একাই খাবে, আমাদের দিয়ে খাবে না। কাল্লু পেছন ফিরে দাঁড়ায়। তারপর করে থুতু দিয়ে আবার দৌড়াতে থাকে। নদীর ধারে এসে দাঁড়ায়। নদী থেকে আজলা ভরে জল তুলে মেয়েটার চোখে মুখে দেয়। মেয়েটা পালাতে থাকে। মেয়েটা কাল্লুর থেকে পালাতে থাকে। মেয়েটা বলে, বাবা কোথায়? কাল্লু ধমকে উঠে বলে, সব সালা, আজকে থেকে আমি তোর মা, আমি তোর বাবা। ঠিক তখনই বেজে ওঠে মোবাইল। কি করছিস কাল্লু? হ্যাঁ, এখনো সময় আছে, ওকে সুরে ফেলে দে ব্যাস। কাল্লু কান থেকে ফোনটা নামিয়ে আর এক কানে এগিয়ে বলে, আমি পারবো না। কি হচ্ছে কি কাল্লু? হ্যাঁ, ওকে রেপ করে ফেলে দে ব্যাস। কাল্লু কান থেকে ফোনটা নামিয়ে নদীতে ছুঁড়ে ফেলে দিল মোবাইল। তারপর আবার দৌড় 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 দৌড়। কাল্লু কোথায় যাবে জানে না, কাল্লু কি খাবে জানে না, কাল্লু কি খাওয়াবে তাও জানে না।
শুধু জানে তাকে দৌড়াতে হবে। সে এতদিন মানুষ মেরেছে, আজ সে প্রথম কাউকে বাঁচাতে চাইছে। একজনকে বাঁচানো এত আনন্দের। কাল্লু দৌড়ায়, দৌড় দৌড় দৌড়। কাল্লুর পেছনে জয় শ্রীরাম, কাল্লুর পেছনে পুলিশ, কাল্লুর পেছনে প্রশাসন। কাল্লুর বাড়ি পড়ছে, কাল্লুর বউ ঘর ছাড়া। কাল্লু দৌড়ায়, দৌড় 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 দৌড়। নদী পেরোয়, জলা পেরোয়, ন্যাশনাল হাইওয়ে, এক ট্রাক থেকে আর এক ট্রাক, এক ট্রেন থেকে আর এক ট্রেন। কাল্লু জানে সে একদিন গুজরাট ছাড়িয়ে, বিহার ছাড়িয়ে কলকাতায় এসে দাঁড়াবে। চোখে চশমা, পিঠে স্কুল ব্যাগ, হাতে একটা জলের বোতল ঝুলিয়ে মেয়েটাকে একদিন স্কুল বাসে তুলে দেবে। আর সে হাজার হাজার ফুচকাওয়ালার মতো ময়দানের লাল নীল ফোয়ারার পেছনে সপ্তর্ষি মণ্ডলের নিচে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করবে। ফুচকা, ফুচকা। অনেক ধন্যবাদ আমার মতো অধমকে এতক্ষণ ধরে সহ্য করার জন্য। আপনাদের বিদগ্ধ চিত্তের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা। শেষ কবিতাটি গুজরাটের দাঙ্গা নিয়ে আমরা করছিলাম। এমন দাঙ্গা কোথাও যেন না হয়, এবং প্রতিটি মানুষের মধ্যে একজন কাল্লু বাস করে। সেই কাল্লুকে সুস্থ করে তোলা, পশুকে দমন করে মানুষের বিকাশ হোক, এমনটাই প্রত্যাশা। আমি একটু মঞ্চে ডাকছি রবিন হাসান। অসংখ্য ধন্যবাদ। আবৃত্তি এবং সুরের মূর্ছনায় এত চমৎকার একটি প্রভাত আমাদের উপহার দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমাদের এই অনুষ্ঠানে মণিকাঞ্চন যোগ করতে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বেশ কয়েকজন গুণী ব্যক্তিবর্গ। আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি শাহিনা খাতুন, কবি এবং গবেষক। বিশেষ অতিথি সাইফুল্লাহ আল মামুন, কবি। মোহাম্মদ আলমগীর আলম, কবি ও গবেষক। মোহাম্মদ মুকাদ্দেস আলী, যন্ত্রশিল্পী। আমাদের সাথে আরও উপস্থিত আছেন তানভীর হাসান জুহা, সহকারী অ্যাটর্নি জেনারেল। আছেন কবি নার্গিস আফসানা, সুমনা নাজনীন, কবি, আবৃত্তি শিল্পী এবং সমাজকর্মী। আরও আছেন কাজী রাকিব, সভাপতি তীরন্দাজ নাট্যদল এবং বৈঠকের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। অনুষ্ঠানের এ পর্যায়ে আমি বৈঠকের পরিচালক মহোদয়কে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি সম্মানিত অতিথিদের নিয়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য। আজকে আমাদের অনুষ্ঠানের অতিথিবৃন্দ মঞ্চে আসন গ্রহণ করছেন। আচ্ছা, আমাদের অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন বৈঠকের পরিচালক হাসান মাহাদি। আমাদের প্রধান অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন বৈঠকের পরিচালক হাসান মাহাদি।
আমি একে একে আমাদের সম্মানিত অতিথিবৃন্দের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, অনুষ্ঠানের বাকি আমরা কিছুক্ষণ আমাদের সম্মানিত অতিথিবৃন্দের মুখে কিছু কথা শুনবো, আর তারপরে আমরা চলে যাব আজকে আমাদের 64 এবং 65তম আবর্তনের সার্টিফিকেট বিতরণ এবং সম্মাননা স্মারক প্রদান করা হবে সেই পর্বে। তো এই পর্বটি পরিচালনা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বৈঠকের সম্মানিত পরিচালক হাসান মাহাদী স্যার আপনাকে। ধন্যবাদ। আর আলোচনা খুব বেশি না, আমি একটু গুণীজনদের কাছে অল্প একটু কথা শুনবো আমরা সবাই মিলে, তারপরেই পুরাতনদের সনদ বিতরণ এবং নতুনদের বরণ করার মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি হবে। প্রথমে আমি সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি। মুকাদ্দেস আলী বাংলাদেশের দোতারা এবং ম্যান্ডোলিনের সর্বশ্রেষ্ঠ হাত, সর্বশ্রেষ্ঠ আঙুল ঈশ্বর যাকে দিয়েছেন তিনি হচ্ছেন মুকাদ্দেস আলী। তিনি বলছিলেন 30 বছরে কোনো দিন আমি দর্শক সারিতে বসি নাই, শুধু মঞ্চে বাজিয়েছি। তো উনি আমার ওস্তাদ, ওনার মধ্য দিয়ে আমার যে ওস্তাদ মিজানুর রহমান ভুট্টো ভাই কই আছেন? আছেন, আসেন মঞ্চে আসেন, একটা চেয়ার দাও ওই পাশে। মিজানুর রহমান ভুট্টো আমার উস্তাদ। এই মুকাদ্দেস আলীর মধ্য দিয়ে আমি ভুট্টো ভাইকে পেয়েছি। মূলত গানটা আমি সর্বশেষ 2 বছর পেশাদারিত্বের সাথে করি। প্রথমে গানই করতাম ছোটোবেলায়, তারপরে বিশ্ববিদ্যালয়ে এসে শুরু করলাম থিয়েটার করা, আবৃত্তি করা। গানটা পেছনে পড়ে গেল, থিয়েটারের প্রয়োজনে যেটুকু গান সেটুকু করতাম। সর্বশেষ 2 বছর এই মুকাদ্দেস আলী আর ভুট্টো ভাইয়ের ভালোবাসায় আমি গানটা পেশাদারিত্বের সাথে করার চেষ্টা করছি। প্রচুর ভুল ত্রুটি নিশ্চয় আছে, সেটাও গুণীজনরা একটু বলবেন যাতে শুধরে নিয়ে আগামীতে আরও ভালো করতে পারি। মুকাদ্দেস আলী প্রথমে কিছু বলবেন। আসসালামু আলাইকুম, সকলের প্রতি শ্রদ্ধা। আমি তো আসলেও হাসান ভাই যেটা বললো যে আমি মানে ক্ষুদ্র একজন যন্ত্রশিল্পী, গুছিয়ে কথা বলতেও পারি না, আমার বলতে উঠি ক্ষমা করবেন। আসলেও সত্যি কথা যেটা যে আমি 30-40 বছর থেকেই সঙ্গীতের লাইনেই আছি। জীবনে কোনো দিন দর্শকের সারিতে বসে গান শোনার সৌভাগ্য আমার হয়নি। খুব একটা ইচ্ছা ছিল আমার মনের ভেতরে এটা। তো আজকে আল্লাহ আমার আশাটা পূরণ করছে, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া। আমি হাসান ভাইয়ের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি এবং আমিও নিজেও দোয়া করি। ওনার আবৃত্তির আমি একজন চরম ভক্ত, সেই সাথে ওনার গান অনেক ভালো। আগে যা করতো তার চেয়ে এখন অনেক দিন অনেক উন্নতি করছে, আরও যাতে উন্নতি হয় সেই কামনা করছি আমি, এবং সকলের কাছে ওনার জন্য দোয়া কামনা করছি। এই বলে শেষ করছি আমি। আসসালামু আলাইকুম। অসম্ভব বিনয়ী মানুষ, এত বিনয়ী মানুষ বিশেষ করে মিউজিক দুনিয়ায় পাওয়া খুব কষ্ট আমার কাছে মনে হয়েছে। মিউজিকের মানুষ খুব বেশি স্বার্থপর হয়, বিশেষ করে যন্ত্রশিল্পীর, আমার দেখা আর কি। তো এই জন্য বলছি, মানুষ বিশ্লেষণ করা আমার স্বভাব, কারণ অভিনয় করি, আবৃত্তি করি, চরিত্র বিশ্লেষণ করা আমার এখন নেশা পেশা দুটোই হয়ে গেছে, যে কারণে যন্ত্রশিল্পীদের আমি খুব চিনি। 1% যন্ত্রশিল্পী আমার মনে হয় বড় জোর আছে যারা স্বার্থের ঊর্ধ্বে, আর বাকিরা খুব বেশি স্বার্থপর হয় যন্ত্রশিল্পীরা। এটি খারাপ বলছি তা না, পুঁজিবাদের প্রেক্ষাপটে করার কিছু নেই, সেই জায়গায় তারা বাধ্য হয়তো। তো সেই জায়গায় উনি একজন একদম ব্যতিক্রম মানুষ, ভিড়ের মধ্যে যত কম যাওয়া যায়, নিরিবিলি যত থাকা যায়। ভুট্টো ভাই আমার উস্তাদ, উনি সংক্ষেপে 1 মিনিট একটু যদি কিছু বলেন। হ্যালো আসসালামু আলাইকুম। আসলে আমার উস্তাদ জি আছেন আমার পাশে বসা, এবং আজকে যিনি প্রধান অতিথির আসনে বসে আছেন আমার মাতৃতুল্য বড় বোন শাহিনা আপা, সবাইকেই আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। লালটু ভাই সম্পর্কে কিছু বলতে গেলে অল্প কথায় বলা যায় না, তারপরেও আমি যতটুকু বলি, আমার উস্তাদের মাধ্যম দিয়ে পরিচয় বাংলাদেশ বেতার থেকে। প্রথমে দোতারা শেখার কথা ছিল, কিন্তু আমি বৈঠকে আসার পরে যা দেখলাম তার ভয়েস খুব সুন্দর, এমনি আবৃত্তি করে যেহেতু, গানের কণ্ঠটাও অনেক ভালো। তো আমি গান করি বা গান গাই, লালটু ভাই এত জানতেন না। তো পরে আমি একটি গানের একটু ত্রুটি মনে হচ্ছিল আমার কাছে, আমি আবার সেটা সংশোধন করার চেষ্টা করলাম। তারপর থেকে বললো
যে আপনি আমাকে দোতারাটা পরে শিখব, আমি গানটাই আমি দেখি। তারপর থেকে এই অবস্থা। তবে আমার একটা আনন্দের বিষয়, সেটা হচ্ছে আমি তার কাছে যাওয়ার পরে আমি কি শিখব, আমি তার কাছ থেকে অনেক কিছু শেখার চেষ্টা করছি। আর একটা জিনিস যদি বলি, তাহলে বাংলাদেশে এই ধরনের মানুষ, কালচারাল বিষয় বিশাল একটা ব্যাপার। লালটু ভাইয়ের বাংলাদেশের একটা অংশ আমি মনে করি, যারা এই ধরনের শিল্পী, তাদেরকে এই ধরনের একটা উপাধি দেওয়া উচিত। কারণ বাংলাদেশ এরাই এগিয়ে নিয়ে যাবে সামনে। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ওস্তাদজি। এবারে কবি সুমনা হক, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, বৈঠকেরই ঘরের মানুষ, কবি সুমনা হক। আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে আসছি আমাদের লালটুর পারফরমেন্স দেখতে, এবং তার সঙ্গীত এবং কবিতা যে উনি এতক্ষণ গেয়ে গেলেন, আমি অত্যন্ত খুব ভালোভাবে এই জিনিসটা উপভোগ করলাম এবং ধন্য মনে করলাম যে আজকে প্রোগ্রামে আসাটা আমার খুবই যুক্তিযুক্ত হয়েছে। আর আমি লালটুকে বহুদিন ধরে চিনি, মাহাদি হাসান লালটুকে, কারণ তার বৈঠক সংগঠনে আমার মেয়ে যখন ছোট ছিল তখন তাকে আমি এখানে ওর হাতে তুলে দিই। ওকে সে উপস্থাপনা এবং আবৃত্তি এবং নাট্য অভিনয় সব কিছুই শিখে এবং টিভি প্রোগ্রামও করিয়েছে। সেই থেকে লালটুর সাথে আমার অনেক দিনের জানাশোনা, এবং ওর সহধর্মিণী শাইলা আছে, আমাকে খুবই সম্মান করে। আর আমি যেটা বলতে চাচ্ছি, এই যে একটা মেধাবী ছেলে লালটু, সে কিন্তু তার বহুবিধ গুণ সম্পন্ন একজন ব্যক্তি। তার সব ধরনের গুণ আছে। সে আবৃত্তি করে খুব ভালো, সে গান গায় খুব ভালো, সে লেখালেখির মাঝে থাকে, আবার সে সাংগঠনিকভাবে একটা সংগঠন পরিচালনা করছেন। আর এটা আমাদের দেশের ছেলেপেলেদেরকে সে যে তার সংগঠনের মাধ্যমে এত কিছু শিক্ষাদান করছে, এটা কিন্তু একটা সমাজকর্ম। সংস্কৃতির মাধ্যমে সমাজের প্রতি একটা অবদান রাখা তার। আর আমি যেটা বলতে চাই, ওরা আমাকে যেটা বলেছে এর বাইরেও আমার একটা পরিচয় আছে। আমি ওয়ার্ল্ডে পিস ওয়ার্ক করি। সেই পিস ওয়ার্ক অনুযায়ী এবারের বিশ্ব শান্তি দিবসে যে একটা মোটো আছে, সেই মোটোতে বলা হয়েছে 2024 সালে যে আমাদের এবারে এজেন্ডা হবে সংস্কৃতির পদচারণা, সংস্কৃতির মাধ্যমে বিশ্ব শান্তি বিষয়টাকে তুলে ধরা এবং সেটা চর্চা করা। সংস্কৃতি হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য, আগামী শান্তিতে অবদান রাখা। এটাই আমি জানাবো। এটা বলে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং মাহাদি হাসান লালটুর উত্তর উন্নতি কামনা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ কবি সুমনা হক। এবারে কথা শুনবো কবি নার্গিস আফসানা, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমাদের শুভাকাঙ্ক্ষী। ধন্যবাদ মাহাদি। সবাইকে শুভেচ্ছা, উপস্থিত সবাই যারা আছেন। মাহাদি জানে আসলে আমি খুব বলতে পারি না, আমার একদমই অভ্যাস নেই যে মাইক্রোফোন হাতে নিয়ে কথা বলা। সেই জন্য আগে আমাকে একটু গ্রুমিং করে নিয়েছে। তো যাই হোক, এখানে মাহাদির সাথে আমার পরিচয় বেশি দিনের না। তারপরে আমি একজনকে বললাম তার কথা, কিছুদিন আগে আমার একটা প্রোগ্রাম হয়েছিল, আমি খুব ইনফর্মাল কথা বলছি, ফর্মালি বলতে পারি না। তো একজন বলল যে ওনাকে তো আমি চিনি, লালটু। লালটু মানে আমি বুঝতে পারছিলাম না যে লালটু মানে এটা যে আরেকটা নাম। তারপরে তাকে দেখার পরে আসলে নামের যথার্থতা বুঝতে পারলাম। তো এই অল্প দিনের পরিচয়ে সে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে। এটা আমার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে এই প্রোগ্রামটা, এবং অনেক গুণীজনকে আমি জানতে পারছি, এবং অনুষ্ঠানটা অসাধারণ। মানে একদম এখানে মানে মনোযোগ অন্যদিকে দেওয়ার মতো কোনো সুযোগই ছিল না, যেটা খুব দুরূহ একটা ব্যাপার। সেটাই মাহাদি করেছে। তো আগামী দিন অবশ্যই খুব ভালো হবে, এটাই আশা করছি আমি আর কি। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ কবি নার্গিস আফসানা। আমার বামে বসে আছে অত্যন্ত দেশের খুব গুণী মানুষ, সাইবার এবং সাইবার সিকিউরিটি নিয়ে দেশে দীর্ঘদিন অনন্য অসাধারণ অবদান রেখে চলেছে। নানান সংকটে তিনি আছেন। আইনজীবী ছিলেন, আইনজীবী থেকে সাইবার আইনজীবী, সাইবার আইনজীবী থেকে চলে এসলেন সাইবারে। এখন উনি আমাদের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। আমাদের বৈঠকের একটি ব্যাচে উনি প্রশিক্ষণ নিয়েছেন। তানভীর হাসান জোহা, আমার অত্যন্ত প্রিয় মানুষ তানভীর হাসান জোহা। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে যে আমার জীবনে স্যারের অবদানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই প্রফেশনাল কারণে আমার অনেকটা রিমান্ড শুনানি করতে হয়। তো স্যার আমাকে যে জিনিসটি শিখিয়েছেন, শব্দের উপর চাপ প্রয়োগ, গতি, এটা আসলে অনেকটা শক্তি প্রদান করে। আমরা যে শক্তিটা আসলে কনভেনশনাল পুলিশিংয়ের ক্ষেত্রে ব্যবহার করি, শব্দের শক্তি যে কতটা ভয়ঙ্কর, সেই জিনিসটা আমার বর্তমান প্রফেশনে আমি কাছে লাগিয়েছি এবং আমি সফল হচ্ছি। আর একটি বিষয় বলতে চাই, স্যারের কাছ থেকে আমি দুটো জিনিস শিখেছি। সেটি হচ্ছে মোবাইল ফোন সাইলেন্ট করা, আরেকটি হচ্ছে সময় মতো সঠিক সময়ে উপস্থিত হওয়া। আমি যতদিন স্যারের ক্লাস করেছি আমি সবসময় দেখেছি স্যার অন টাইমেই ক্লাস করেন এবং আমার স্ত্রী এই অনুষ্ঠানে উপস্থিত, তাকেও আমি রাত থেকে বলেছি যে কোনো মূল্যে তুমি 8:30টার মধ্যে বের হবা, স্যারের 10টা মানে কিন্তু 10টাই। তো এইটুকু আমার বলার আছে, এইটুকু বলে আমি শেষ করব। বাচিক শিল্পী যে কনসেপ্ট, এটা আমার মধ্যে একদমই ছিল না এবং আমি তুতলাতাম, স্পন্টেনিয়াসলি কথা বলতে পারতাম না। এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। তো স্যারের ক্লাস করার পর আমার সেই জড়তাটা কেটেছে। পাশাপাশি আমি অনেক গুরুত্বপূর্ণ ট্রায়াল মামলার এই বয়সে, কারণ সাধারণত আমাদের এই লাইনে খুব সিনিয়র প্রফেশনালরা কোর্টে সেখানে তথ্য উপাত্ত উপস্থাপন করে বিজ্ঞ আদালতে অকাট্য তথ্য প্রমাণ প্রদর্শিত করে। শুধুমাত্র স্যারের মাধ্যমে আমার আগে কথা বলাতে করবানে বলবানে, আমি যেহেতু যশোরে আমার বাড়ি, মাঝে মধ্যে আমার আঞ্চলিকতাগুলো ছিল, সেগুলোকে অনেকটা আমি আলাদা করতে পেরেছি কিছুটা, যদিও এখন আগের মতো অনুশীলন হয় না। আমি সবার প্রতি শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি এবং স্যারের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। উনি দেশের জন্য আরও কাজ করবেন এমনটাই প্রত্যাশা এবং সাইবার নিরাপত্তায় আমরা সজাগ হব সে লক্ষ্যে উনি গণমানুষের জন্য কাজ করেন সার্বক্ষণিক। শুভকামনা জোহা ভাইয়ের জন্য। কথা শুনবো আমাদের ঘরের মানুষ, প্রতিটি অনুষ্ঠানে আমরা যাকে পাই, অত্যন্ত প্রিয়ভাজন, একাধারে কবি, গীতিকার, সুরকার, গবেষক ডক্টর মোহাম্মদ আলমগীর আলম। এত কিছু করে আরেকটি কর্কশ পেশায় থেকে, সেটি হচ্ছে যমুনা গ্রুপের গ্রুপ ডিরেক্টর, সেটি আবার অপারেশন। এরকম দায়িত্ব পালন করে উনি কবিতা লেখেন, নিয়মিত গান লেখেন, সুর করেন। আমাদের অত্যন্ত প্রিয়ভাজন প্রতি অনুষ্ঠানে, এবং ওনার নিয়মিত অভ্যাস হচ্ছে 12টায় উঠে একবারে ব্রাঞ্চ করেন অফিসে গিয়ে, সকালের খাবার আর দুপুরের খাবার। আমি একদিন গেছি, আমি তো 12টায় ফোন দিলাম, ধরলো, বলে তুমি আসো, আমি তো নাস্তা করি না, আমার সাথে ব্রাঞ্চ করবা। তো গেলাম, ওনার অফিসে বসে ব্রাঞ্চ করলাম। অর্থাৎ সেই মানুষ আমার অনুষ্ঠানে, একমাত্র এই বৈঠকের অনুষ্ঠানের জন্য উনি সকালে উঠে চলে আসেন নিয়মিত। আর ওনার যমুনার কোনো জরুরি কিছু হলেও এত সকালে আসেন না, ফোন বন্ধ থাকে, তারপরে গভীর রাত অবধি কাজ করেন। মাইক্রোফোন তুলে দিচ্ছে আমাদের অত্যন্ত প্রিয় ডক্টর মোহাম্মদ আলমগীর আলম। আমি শিল্পকলায় বেশ কিছুদিন পরে আসলাম, কারণ বৈঠকের প্রোগ্রাম ছাড়া শিল্পকলায় আসা হয় না। অনেকগুলো অনুষ্ঠানে দাওয়াত পাই, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় আমাদের সময়ের সাথে মিলে না। আমাদের অফিস তো সেই বসুন্ধরার দিকে, তো সাপ্তাহিক ছুটির দিনেও অনেক ব্যস্ততা থাকে। অনেক দিন পর যখন শিল্পকলার সিঁড়ি মারাচ্ছিলাম, খুব মনে কষ্ট হচ্ছিল, কারণ সিঁড়িগুলো প্রচণ্ড অপরিচ্ছন্ন এবং মনে হচ্ছে অনেক বছর ধরে কেউ উঠে না। তো আমাদের আসলে শিল্পকলা হচ্ছে আমাদের মনের ময়লা পরিষ্কার করে, এটি সংস্কৃতি চর্চা। যে আমাদের যারা পারিবারিকভাবে করে আসছে তারা জানে যে আমাদের প্রতিদিনের জীবনের যে দহন, জীবনের যে আমাদের অভিঘাত, কষ্ট, বেদনা বা জীবনের প্রতি আমাদের যে মাঝে মাঝে বিতৃষ্ণা আসে, সেখান থেকে আমরা নিজেদের মুক্ত করতে মনের যে একটি ব্যায়াম করি বা মনের যে একটি আরাম নিতে যাই, নিজেকে উপভোগ করতে, নিজের জীবনকে উপভোগ করতে, নিজের চিন্তা চেতনাকে অন্যকে প্রকাশ করতে, এটিতে আমরা সাংস্কৃতিক জগতে অবগাহন করি। তো এই যে কবিতা, গল্প, উপন্যাস,
আমরা লেখালেখি করি সেগুলোকে কিন্তু জীবন্ত করে, একেবারে চোখের সামনে তুলে দেয় মঞ্চ। এই মঞ্চে একজন বাচিক শিল্পী আমাদের কবিতার অক্ষরগুলোকে দর্শকের সামনে একেবারে জীবন্ত অক্ষর হিসেবে তুলনা করে। আমরা ইংরেজি সাহিত্যে আমাদের স্যাররা বলতেন যে তুমি কোনো কিছু মুখস্থ করবে না, তুমি মনশ্চক্ষুতে দেখবা। এবং আমার জীবনের সফলতার সবচেয়ে বড় মাপকাঠি হচ্ছে এই ভিজুয়ালাইজেশন বা মনশ্চক্ষুতে দেখা। এবং এটি কেউ আপনাদের মধ্যে কেউ পারেন কি না আমি জানি না, কিন্তু আমি প্রচণ্ড সফল এই জন্য যে আমি মুখস্থ কখনো করতে পারতাম না, কিন্তু আমি যখন হঠাৎ করে হাঁটছি কোথাও বা ভাবছি, তখন হঠাৎ করে পুরনো কোনো একটা ঘটনা বা পুরনো কোনো একটা চরিত্র বা কোনো একটা উপন্যাস, কোনো একটা নাটক, যে কোনো কিছু ভাবছি, তখন চোখের সামনে সেলুলয়েডের মতো ভাসে। তো এটিকে বলে মনশ্চক্ষুতে দেখা। তা আমরা যে কবিতাগুলো লিখি, এই যে কাল্লু যে দাঙ্গা কবিতাটি, সে যখন আবৃত্তি করছে, আমাদের চোখের সামনে সেলুলয়েডের পাতায় মনে হচ্ছে সিনেমাটা দেখছি আমরা বড় একটা হলের মধ্যে। তো যমুনা ফিউচার পার্কে মাঝে মাঝে খুব শখ করে একা 7টা হলের মধ্যে একটাতে সিনেমা দেখি। একদম মনে হচ্ছে আমি কাল্লু সে দাঙ্গায় সেই সিনেমা হলে বসে একটা হলের মধ্যে দাঙ্গার দৃশ্যটি দেখছি। এখানেই আমাদের কবিদের সফলতা। কবিরা বেঁচে থাকেন পাঠকের মাধ্যমে, পাশাপাশি বাচিক শিল্পীর মাধ্যমে। ঠিক তেমনিভাবে একজন গীতিকার যখন গান লিখেন, একজন সঙ্গীত শিল্পী তাকে বাঁচিয়ে রাখেন। ঠিক তেমনিভাবে একজন যারা নাট্যকার, তারা নাটক লিখেন, মঞ্চে যারা অভিনয় করে তারা তাদের জীবিত করেন। এটি হচ্ছে সংস্কৃতি চর্চা। আর এই সংস্কৃতি চর্চা আবহমান কাল ধরে এই বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে, বাঙালিকে সমৃদ্ধ করেছে। আর এটি যদি স্তিমিত হয়ে যায় তাহলে আমরা কিন্তু পিছিয়ে যাব। আমাদের নিজস্ব যদি কিছু থাকে সেটি হচ্ছে সংস্কৃতি। আমরা বাংলা ভাষা এমনিতেই পৃথিবীর বিভিন্ন ভাষার দূষণে দুষ্ট হয়েছে, সমৃদ্ধ হয়েছে, কিন্তু সংস্কৃতি চর্চার মাধ্যমেই আমরা আমাদের অপভ্রংশ থেকে উঠে এসে আজকের এই আধুনিক বাংলায় এসেছি। তো এই বাংলা ভাষার চর্চা, বাংলা কবিতার চর্চা, বাংলা গানের চর্চা যদি প্রতিনিয়ত না চলে, তাহলে আমাদের পরবর্তী প্রজন্মরা র্যাপ গান বা ফোক গানের বদলে তারা যে সাউন্ড সিস্টেমে যে মেটাল সঙ্গীত, প্রায়ই যমুনা ফিচারকে আমাকে অনুমতি দিতে হয় শুক্রবারে, আমি কিছুই বুঝি না কি গাচ্ছে, সবাই নাচছে আর মিউজিক আর নাচছে, কিন্তু গানের কথা কিছু শোনা যায় না। তো ওই যে গানের কথাগুলো আসলে জীবনের কথা। আমরা গানের কথাকে শুনবো, কবিতার কথাকে শুনবো, আমরা মিউজিক সেটিকে আরও বেশি উপভোগ্য করবে। তো বৈঠক শুরু থেকেই সময়ের বিপরীতে গিয়ে যে সংস্কৃতি চর্চাকে অব্যাহত রেখেছে। এখন তো সবাই আধুনিক যে মিক্সিং গান, যেমন গান করে, গানের মাঝখানে আবার র্যাপ সঙ্গীত ঢুকিয়ে দেয়, আবার কিছুক্ষণ গান, নাহলে সেটি খুব পপুলার হয় না। ঠিক তেমনিভাবে কবিতার চর্চা কেউ করে না, কিন্তু শুদ্ধ ভাষায় নিজেকে উপস্থাপনের জন্য যে বাচিক চর্চা অত্যন্ত জরুরি, সেটি আমি আমার জীবন থেকে বুঝেছি। আমি পড়াশোনা করেছিলাম ইংরেজি সাহিত্যে, পরবর্তীতে অবশ্য মার্কেটিং MBA করেছি, কিন্তু আমি যে মার্কেটিংয়ে সফল বা সেলসে সফল বা আমি নিজেকে উপস্থাপনা করতে পারি, এটি কিন্তু আমার কবিতার জন্য যে আবৃত্তি শিল্পী হিসেবে নিজেকে চেষ্টা করা বা বাচিক চর্চা করার যে শুরুটা জীবনের শুরুতে হয়েছিল, সেটির মাধ্যমেই। অর্থাৎ এই যে টেলিভিশনে টক শো করি বা এখন আপনাদের সামনে কথা বলছি, এটির পুরোপুরি কৃতিত্ব হচ্ছে এই যে বৈঠকের মতো কিছু সংগঠনে গিয়েছি। আমার জীবনের প্রথম ওস্তাদি ছিল শিমুল মুস্তাফা, ভাস্বরদা, ওনাদের সান্নিধ্য পেয়েছি, স্নেহাশিস পেয়েছি। এখন তারা আমার অফিসে আসেন, আমরা আড্ডা দিই, অনেক মজা করি, কিন্তু একসময় তারা আমার ওস্তাদ ছিলেন এবং তাদের সাহসর যে আজকের আমি আলমগীর হয়েছি। তো এই যে আপনারা যারা বৈঠকে আসছেন, তার মাধ্যমে জীবনের অনেকগুলো ভুল বুঝতে পারছেন এবং নিজেকে শুধরে নিতে পারছেন, এটি কিন্তু নিজের একটি উন্নয়ন এবং আমরা এটি একটা বিশাল পাওয়া। খুব নামমাত্র একটি ফি দিয়ে আপনারা আপনাদের জীবনকে বদলে দিতে পারছেন। আমি আমার জীবনের অভিজ্ঞতায় বলি, আমি চট্টগ্রামের ছেলে, একেবারেই খাঁটি চট্টগ্রামে, দক্ষিণ চট্টগ্রামে আমার জন্ম এবং উত্তর চট্টগ্রামে বেড়ে ওঠা হাটাজারিতে, আর বাড়ি হচ্ছে চন্দনাইশ। তা আমার
বন্ধু বান্ধবরা কেউ আমার মতো করে শুদ্ধ ভাষা বলতে পারে না। ইভেন আমার যমুনা টেলিভিশনের চট্টগ্রামের কলিগরাও কথা বলার সময় বুঝায় সে চট্টগ্রামেই থাকে। তো ওই যে কথাগুলো বলছি সুন্দরভাবে প্রমিত উচ্চারণে বলার চেষ্টা করছি, এটি কিন্তু ওই বাচিক চেষ্টা থেকেই, মানে উচ্চারণ প্রশিক্ষণ প্রতিটি মানুষের জন্য অত্যন্ত জরুরি, তার নিজের উন্নয়নের জন্য। আমি আমার মায়ের সবচেয়ে বড় দুঃখ ছিল আমি চট্টগ্রামের মেয়ে বিয়ে করি নাই। কেন বিয়ে করি নাই? কারণ শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না। আমার যত সুন্দরী মেয়ে হোক, যখনই আঞ্চলিক শুদ্ধ ভাষায় চলে আসে তখন আমার কাছে পৃথিবীর সবচেয়ে বিশ্রী মহিলা মনে হয়। এটি আমি অত্যন্ত নির্লজ্জভাবে বলে দিলাম। অর্থাৎ এবং আমি অন্তত 1 লক্ষ ছেলে মেয়েদের ইন্টারভিউ নিয়েছি এবং হাজার হাজার ছেলে মেয়ের চাকরি আমার হাত দিয়ে হয়েছে, যেহেতু বিভিন্ন প্রতিষ্ঠানের সর্বোচ্চ কর্তা ছিলাম। আমি কখনোই উচ্চারণে যে ভালো না, ইংরেজি হোক বাংলা হোক, যেটি বলবে শুদ্ধভাবে বলতে হবে। আমি যত ভালো হোক না কেন অন্য কিছুতে নিজেকে যদি উপস্থাপন করতে পারবে, আমি তাকে চাকরিতে নিইনি। এই জন্য আপনারা আমার অফিসে গেলে দেখবেন আমার সব এমপ্লয়িরা বা কলিগরা তারা খুব সুন্দরভাবে কথা বলতে পারে। অর্থাৎ সুন্দরভাবে নিজেকে কথা বললে সে ব্যক্তি যত কালো হোক বিশ্রী হোক, তার সৌন্দর্য কয়েক কোটি গুণ বেশি প্রতিভাসিত হয়, প্রতিফলিত হয়। অর্থাৎ নিজেকে উপস্থাপনের সবচেয়ে বড় অলংকার হচ্ছে বিশুদ্ধ ভাষায়, প্রমিত ভাষায় কথা বলা। এই কথা বলা হচ্ছে সবচেয়ে বড় শিল্প। এই কথা দিয়ে পৃথিবী জয় করা যায়, এই কথা দিয়ে পৃথিবী ধ্বংস করা যায়। আমরা পৃথিবীর সকল বড় যুদ্ধ এই কথার জন্য, পৃথিবীর সকল বড় সৃষ্টি এই কথার জন্য। আজকের এই অসাধারণ সুন্দর আয়োজনে আমার ঘুম ভাঙিয়ে আমাকে আনতে বাধ্য করার জন্য ধন্যবাদ। এবং একমাত্র বৈঠকের লালটুই আমাকে সকালে তুলতে পারে। আসলেই সত্য, আমি অনেকগুলো ফ্লাইট মিস করেছি এই জীবনে। অনেকগুলো ফ্লাইটে বেশি টাকা দিয়ে টিকিট কিনেছি, এমনও হচ্ছে টিকিট ভুলে সকালেরটা কিনে ফেলেছি ফি দিয়ে, আমি বিকেলেরটা বিদেশে গিয়েও আমি ফ্লাইট মিস করেছি, সকালে উঠতে পারি না। তো এটা আসলে কবিতার অনুষ্ঠান, তো এই জন্য ছোটোবেলার একটা আবেগ। বাবাও কবিতা লিখতেন, আমিও লিখি এবং পড়ার চেষ্টা করি। তো এই আবেগের ঠেলায় উঠে যায়। আমার বউ বারবার বলে আচ্ছা আরও ঘুমাও, শুক্রবার যে না লালটু প্রোগ্রাম আছে। তো ও আমার মানে ফ্যামিলিতে সবচেয়ে বড় শত্রু, টার্গেটে আছে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। যমুনা ফিচার পার্কে লালটুকে আমন্ত্রণ জানাবো, সবাইকে নিয়ে আসেন, পার্কটা সব ফ্রি করে দেবো, সবাই মিলে একটা অসাধারণ মজার সময় আমরা উপভোগ করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আলমগীর ভাই, খুব চমৎকার বলেন। ওনার কবির কথার যে ক্ষুরধারা এবং খুব বস্তুনিষ্ঠ কথা বলছিলেন। উনি শুধু যমুনা গ্রুপ না, ওনার ফ্লোরে গেলে আসলেই দেখতে পাবেন সবাই পরিপাটি কথা বলে। আর আমাদের দেশে সরকারি চাকরির ক্ষেত্রে ওই বিসিএসেও চূড়ান্ত ভাইভা বোর্ডে ফেল করে, সেখানে 65 থেকে 70% কথা না বলতে পারার জন্য। অর্থাৎ সেটা আমাদের অবশ্যই ঠিক করতে হবে। এখন অত্যন্ত গুরুত্বের সাথে সরকারি বেসরকারি সমস্ত জায়গায় এটি দেখে। আর আলমগীর ভাই যেটা বলছিল, উনি মাঝে আমাকে 2-3 বার হুঁশিয়ার করেছেন, তুমি কোনোভাবে আমার ওয়াইফের সামনে পড়ো না যেন। হ্যাঁ, কারণ এই তুমি শুক্রবারে এইভাবে উঠায় নিয়ে যাও, তোমার কিন্তু দেখতে পারে না, খবর আছে কিন্তু তোমার। এই সতর্ক উনি করছে। তা আমি বলছি সেই দায়িত্ব তো আপনার সামনে যদি আমাকে অত্যাচার করে সেই দায়িত্ব কে নেবে? তো ওনাকেই নিতে হবে। যাই হোক, এবং আলমগীর ভাইকে অনুরোধ করছি যে সবাইকে নিয়ে একদিন আসতে। এবং আমার ধারণা আমার একটা অনুষ্ঠান দেখলে ওনার এই অত্যাচার আবার গ্রহণ করতে ভালো লাগবে, ওনার ওয়াইফকেও। তো একদিন অন্তত আনার দাবি রইল আমাদের সকলের পক্ষ থেকে, ওনার পুরো পরিবার সহ। এবং ওনার বাবাকে নিয়ে আসে প্রায়, ওনার বাবা খুব উঁচুমানের শিল্পী। আচ্ছা, ধন্যবাদ আলমগীর ভাই। এবারে আমি আমাদের সভাপতি কবি শাহিন রেজা রাসেল একটু পরে এসছেন, রাসেল ভাইকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। রবিন মেহেদি, কবি শাহিন রেজা রাসেল, সভাপতি বৈঠক। ওইটা ধরলে কেন? এবারে আমরা কথা শুনবো। আমার ডানে বসে আছে অত্যন্ত প্রিয়ভাজন, আমাদের স্নেহ করেন, সাধক মানুষ, নির্ভেজাল সাধক মানুষ। অনেকগুলো কবিতার বই লিখেছেন, আমি আজকে 2টো পড়েছি, এর আগেও কিছু কবিতা পড়ার চেষ্টা করেছি। সরকারের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে। উনি জীবনে ডিসি হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়ে যেখানে দায়িত্ব পালন করেছে সেখানেই সংস্কৃতির ছোঁয়া, সাধনার ছোঁয়া রেখে গেছেন।
শুধু সরকারি আমলা হিসেবে কাজ করেন, উনি যেখানে যেখানে গেছেন সেখানে ওনার একটি আলাদা গ্রহণযোগ্যতা তার কাজের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন। অত্যন্ত বিনয়ী অমায়িক মানুষ শাহিনা খাতুন। আজকের এই গুণী সব্যসাচী শিল্পীর প্রোগ্রামে সে সহ আমার এই মঞ্চে উপবিষ্ট এবং সামনে উপবিষ্ট যারা আছেন সকলকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। ও যতটা বললো আমি অতটা গুণী মানুষ নই, খুব সাধারণ। তবে আজকে মন্ত্রমুগ্ধের মতো ওর কবিতা গান শুনছিলাম, ফিউশন খুব ভালো লাগছিল। আজকাল তো সবাই সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত থাকে, কেউ কোথাও যায় না, সবাই যতটুকু সময় পায় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, ল্যাপটপ নিয়ে ব্যস্ত থাকে। আমরা ছোটোবেলায় কিন্তু এই ধরনের প্রোগ্রামে গিয়েছি, নাটক, কবিতা, গান এবং ছোট ছোট ক্লাব ছিল সেই সময়, চাঁদা তুলে তুলে প্রোগ্রাম করতো। যারা মুরব্বীরা যারা আমাদের ছোটোবেলায় এগুলো করতো তারা এত ডেডিকেটেড ছিল সেটা বলার বাহিরে। কিন্তু একটা সময় চলে এসছে এখন যে মানুষ আর এই ধরনের অনুষ্ঠানগুলো করে না, যায় না। আমরা কিছুদিন আগে একটা প্রোগ্রাম করলাম, লালন সাইজির 250 বছর আবির্ভাব দিবস করলাম, সেখানেও দর্শক কম ছিল। আমি খুব মর্মাহত হয়েছি যে এত বড় একজন মানুষের আবির্ভাব দিবস করলাম আমরা, কিন্তু মানুষ সময় করে একটু এলো না এই জায়গাটা। তো আজকে যে দর্শক সারিতে অনেকে আছেন এটা দেখে আমার খুব ভালো লেগেছে। আসলেই গান শোনার মতো। আমি ভুট্টোকে বলবো যে আসলেই খুব ভালো গায়, অবাক হয়েছি আমি তো সব ধরনের গান শুনি আমি।